আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ মুজাহিদুর রহমান। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নিয়ে। তো জার্নিটা শুরু হয়েছিল নভেম্বরের দিকে। অ্যাপ্লাই করেছিলাম নভেম্বরের ২৯ তারিখের এদিকে। ব্যস্ত থাকায় সে সময় আ ওইভাবে আমাদের মানে খোঁজখবর নেওয়া হয় নাই যে কোথায় কিভাবে কি চলতেছে না। তবে হঠাৎ একদিন মানে ২৯শে নভেম্বর আমার ফোনে আ গুগলে দেখি যে আপনার সময় চ্যানেল থেকে একটা নিউজ আসছে যে দেশের ৪৮ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প। এটা হচ্ছে সরকারিভাবে আমাদের বিনামূল্যে করে দিয়েছে। এবং আরো অনেক রিকোয়ারমেন্ট দেখলাম এবং আরো সুবিধা দেখলাম। তো ভালো লাগলো। ভাতার ব্যবস্থা আছে, প্লাস খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে, প্লাস আপনার প্রশিক্ষণ মানে যিনারা প্রশিক্ষণ দিবেন, দক্ষ প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষণ প্রদান। তো এগুলো মানে অনেক কিছু বিবেচনা করে ভালো লাগলো বিষয়টা। আর আমার ফ্যামিলি থেকে এতটাও আ সচ্ছল না যে আমি কোথাও টাকা দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স করতে যাবো। ইভেন এখনকার ফ্রিল্যান্সিং কোর্সগুলো যদি আমি দেখতে যাই তো আম অনেক কিন্তু বাজেট খুব বেশি, এখন ডিমান্ড খুব বেশি। কেননা এ এ এমনিতেই ফ্রিল্যান্সিং এর চাহিদাও কিন্তু খুব বেশি পরিমাণে। তো বাদ দেই। এখন আমি বলতে চাই যে এই যে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। এটা হচ্ছে আইটি প্রতিষ্ঠান। আ এটা শুরু হয়েছিল আমার নভেম্বরের দিকে এবং আমি আবেদন করছিলাম নভেম্বরের ২৯ এর দিকে। আ আমি আবেদন করার পর জানিয়ে দিয়েছিল যে এসএমএস করা হবে আপনার ফোনে। কোন দিন পরীক্ষা হবে মানে লিখিত কোন দিন পরীক্ষা হবে, প্লাস কোন দিন ভাইভা পরীক্ষা হবে এটা আপনাকে এসএমএস করে জানাবে। তো এভাবে চলতে আমি এসএমএস পাই ডিসেম্বরের ১০ এর দিকে। ১০ এর আগে বা ১০ এর পরে এরকম হবে। মনে নাই সঠিক। তো আ মেসেজ পাই যে ২০ তারিখে আমাদের লিখিত এক্সাম হবে। মানে এই, এই যে ফ্রি ফ্রি যেটা আম করে দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর আমাদের জন্য। ওইটার পরীক্ষাটা হবে ফ্রিল্যান্সিং কোর্সের পরীক্ষাটা হবে ২০ ডিসেম্বর ২০২৫। তো পরীক্ষার দিন ঘনিয়ে আসতেছে। আর আমাদের গ্রামে প্রচুর সে সময় কাজের চাপ। তো কি করব বুঝতেছি না। কাজের চাপে মাথা ঘোরাচ্ছে, প্লাস এদিকে পরীক্ষাও চলে আসলো। তো দেখতে ১৯ তারিখ চলে আসলো। ২০ তারিখে ঠিক আমাদের জমিন বাড়ির কাজ পড়ে গেল। তো সেদিন কাজ এমন প্রচুর যে আমি পরীক্ষা দিতে যাবো না এরকম একটা সন্দেহ কাজ করতেছিল। আম্মুকে বললাম। আম্মু বলতেছে, উম "দেখ কি করবি? বাসায়ও অনেক কাজ।" তারপর গিয়ে সিদ্ধান্ত নিলাম, কাজ তো সারা জীবনই থাকবে। কাজ দেখলে চলবে না। আমার মানে লক্ষ্য বা যেটা আম আমার দরকার, আমার জীবনের ভবিষ্যতে যেটা দরকার সেটার দিকে একটু ফোকাস করা দরকার। তো আমার ফ্রিল্যান্সিং এর প্রতি আগে থেকেই খুব আ আ আকর্ষণ ছিল এবং আমি চাইতাম যে ফ্রিল্যান্সিং করার জন্য। তো আমি বিশেষ করে আমার রুটিন গুলাতে লিখে রাখতাম যে ফ্রিল্যান্সিং এর জন্য এই সময়টা ব্যয় করব। তবে আমার আ এতটাও অবস্থা ভালো ছিল না যে আমি কম্পিউটার নিবো। তবে আমি একটা কিবোর্ড নিয়েছিলাম আমার টাইপিং প্র্যাকটিসের জন্য ৳৩৫০-৳৪০০ দিয়ে। তো এটা প্র্যাকটিস করছিলাম আমার ফোনে ওটিজি দিয়ে। আর কম্পিউটার বা ল্যাপটপ কেনার সামর্থ্য আমার নাই। সেজন্য আমি ওটা কিনতেও পারি নাই। তো তারপরে পরীক্ষা দিতে গেলাম। সেখানে তো দেখি সব আমার থেকে বড় ভাই-বোনেরা আ অনেক মানে মানে বয়সেও বড় এবং দেখতেছি সচ্ছল মানে দেখাই তো যায়। পোশাক দেখে অনেককে বিবেচনা করা যায়। কিন্তু পোশাক দেখে বিবেচনা করার আ উচিত নয়। তো দেখলাম অনেকেই আমার থেকে অনেক বড় ভাই-বোনেরা গিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। তো আমিও গেলাম। কাজ ফেলেই গেলাম। কেননা কাজ সারা জীবন থাকবে এটা ভেবে কাজ রেখেই চলে গেলাম। তো নেক্সট আমি আমি আস আমি চলে যাওয়ার পরে একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হয় মাস্টার্সের। আমি আ সিকিউরিটি গার্ডে ছিলাম প্রায় ১ মাস থেকে ১.৫ মাসের মতো। সরকারি কলেজে ছিলাম ১৫ দিন। তো ওই ভাই সরকারি কলেজে পড়তো মাস্টার্সে। তো ওই ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। আম কোথায় থাকে কি বলে বলল। তখন আমি বুঝতে পারলাম যে এই হস্টেলে থাকে, এই ব্যাপার এই। তো তার সঙ্গে একটা বন্ধুত্ব করে নিলাম। যে ভাইয়া আমি তো ওইখানে ছিলাম। এই যে অমুক ভাই আমার পরিচিত হেন-তেন করে।
মানে একটা ফ্রেন্ডশিপ করে নিলাম আর কি। তো তারপর পরীক্ষার হলে গেলাম। আমি তেমন কিছু পারতাম না, কেননা আমার কম্পিউটার ছিল না, আর বেসিক নলেজও ছিল না। আমি জীবনে কম্পিউটার চালাইও নাই। আমার হাত দিয়ে কম্পিউটার আমি টিপিও নাই। মানে কিবোর্ডে চাপছি শুধু, এই যে আমার শুধু কিবোর্ডটা আছে। আমার কিন্তু ইয়ে নাই, কোনো মনিটর বা পিসি কিছুই নাই। তো সেই থেকে আমি কিছুই জানি না। তো পরীক্ষা দিয়েছিলাম কেমনভাবে, আমার ওই যে বড় ভাইটার জন্য, নবাবগঞ্জে ছিল উনি, বড় ভাইটার দেখে একটু একটু করে দিছি, প্লাস ইংরেজি নলেজ হালকা ছিল, এগুলা থেকে দিয়ে দিছি আর কি। তো পরীক্ষা এভাবেই দেখতে দেখতে শেষ হয়ে গেল। পরীক্ষা শেষে আমার একটা বন্ধুকে দেখতে পেলাম। ও আবার এখন বর্তমানে লেভ 3-তে আছে, আসাদ নামর। তো পরীক্ষা শেষ হয়ে পরীক্ষা শেষ করে বন্ধুর সাথে গল্প করে, বন্ধুর বাসা নাকি ওইখানে, তো ওকে ওই দিক দিয়ে আমি এদিকে চলে আসলাম। আমার বাসা হচ্ছে খানপুরে, আর ওর বাসা হচ্ছে কাশীপুরের থেকে একটু সামনে। তারপর পরীক্ষা দিয়ে, আমাদের পরীক্ষা হয়েছিল কোথায়, কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়। মানে মেসেজে বলা হয়েছিল স্থান, সময় আর তারিখ, এটা কিন্তু মেসেজেই বলে দেওয়া হয়েছিল। তারপর ভাইবা পরীক্ষা হলো ইকবাল স্কুল মোড়, আমাদের দিনাজপুর ব্রাঞ্চের যে নির্দিষ্ট শাখা আছে দিনাজপুর ব্রাঞ্চের, সেই স্থানেই ইকবাল স্কুল মোড়েই ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ল্যাবগুলোতেই আমার ভাইবার ল্যাব হচ্ছিল ল্যাব থ্রিতে পড়ছিল আমার। আর আমার ভাইবা নিয়েছিল প্রথমে সৌরভ স্যার। দেন আমাকে ভাইভাতে বলা হয়েছিল যে কম্পিউটার কম্পিউটার মানে তোমার কম্পিউটার কতদিনের পুরাতন, বা এই কম্পিউটার তৈরি হয়েছিল কবে, বা কবে কিনেছো, এরকম একটা ইতিহাস বের করার জন্য, মানে কম্পিউটার কতদিনের পুরনো এটা বের করার জন্য কোন কোন কিওয়ার্ড চাপলে এটা বের হবে। তো এটা আমাকে জিজ্ঞাসা করেছিল, দেন আমি বলতে পারি নাই, কেননা আমার বেসিকেও জানা নাই, আর কম্পিউটার সম্পর্কে আমার কিছুই জানা নাই। তারপরেও আমি স্যারকে বললাম, স্যার আমি তো জানি না, তবে যেটা প্র্যাকটিক্যাল করতে দেওয়া ছিল আমার বন্ধুর দেখে দিয়ে দিছি। টেবিল করতে দিছিল, প্লাস একটা প্যারাগ্রাফ দিছিল বাংলাদেশ রিভার সম্পর্কে। তা দেন আমি ওইভাবেই চলে আসি। ভাইভাতেও ওইরকম ভালোভাবে দিতে পারেনি। আর পরে আমরা যদিও শুনছিলাম ভাইভা একটু দুর্বল হয়েছিল এবার, আমরাও সুযোগ পেলাম আল্লাহর অশেষ রহমতে, এবার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। তার দেন ভাইভা শেষ হয়ে গেল, এবং পরবর্তীতে চলে আসলাম বাসায়। আমি তো মনে করছি আমি শেষ, কেন আমি ভাইভায় কিছুই পারি নাই, খালি প্র্যাকটিক্যাল যেগুলো দিছিল ওগুলো থেকে একটু পারছি। কিন্তু ওই যে মৌখিকভাবে যেটা ধরাইছে ওটা কিন্তু আমি একটুও বলতে পারিনি। বলতে গেলে স্যার বলছিল যে এটা বের করতে পারবা, আমি বলছি না স্যার। তখন কাছে তুমি তাহলে আসতে পারো। এই যে চলে আসছি। তখন চলে আসার পর আমার তো মন ভেঙে গেছে, কেননা আমি পারি নাই। আর আমি জানতাম পারবো না, কিন্তু আমি তারপরেও গেছি। কেন গেছি, কেননা আমি আমি আমার আত্মবিশ্বাস ছিল যে আমি হয় শিখবো, আর না হয় মানে জিতে আসবো। আমি হারবো না, আমি হয় শিখবো আর না হয় জিতবো, দুইটার একটা। তো আমি শিখে আসছি কিভাবে কি করতে হয় না করতে হয়। ভাই নেক্সট ডে আমি যদি আবারও যেতাম তাহলে কিন্তু এগুলো জেনে যেতাম যে কী কী ওইখানে ধরানো হয়, ভাইভাতে কী কী নেওয়া হয়। তো এভাবে দেন ভাইভা শেষ হয়ে গেল, এভাবে চলে আসলাম বাসায় মন খারাপ করে। তারপর তারপর কয়েকদিন পরে মেসেজ আসলো যে আপনি নির্বাচিত হয়েছেন। মানে কি বলবো, খুব ভালো লাগতেছিল, খুব, আমার একদম মাইন্ড সেট হয়ে গেছিলো, মানে খুবই ভালো লাগতো। তারপরে থেকে আমার একটা নেশা জাগলো যে আমি খুব ভালোভাবে কোর্স করব, খুব ভালোভাবে পড়বো, একদম ফাটায় দেবো। তো দেন আমরা গেলাম 1 তারিখে। 1 তারিখে আমাদের প্রথম ক্লাস ছিল। আমি দিলাম 21 তারিখে ভাইবা, আর 24-25 তারিখের এইদিকে আমার মেসেজ, কনফার্মেশন মেসেজ আসলো। দেন বলা হলো যে 1 তারিখে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে আর 10টায়। আমরা গেলাম, 10টার দিকে গেলাম। ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের টুরুল স্যার, তরিকুল স্যার আমাদের সবার সাথে পরিচয় করায় দিলেন। দেন নিজের সাথেও প্রথম দিনেই অনেক গল্প করলাম, তবে প্রথম দিনে ক্লাস হয় নাই আমাদের। দেন ক্লাস শেষ করে মানে কোর্সের টাইম ছিল 5টা পর্যন্ত, 5টা পর্যন্ত থেকে আমরা চলে আসছি। প্রথম দিনেই বিরক্ত লাগতেছিল, এই 8 ঘন্টা কেমনে থাকবো ভাই। মানে যেই ছেলেরা ক্লাস 1 থেকে নিয়ে কলেজ লাইফ পর্যন্ত 5টা পর্যন্ত জীবনেও ক্লাস করে নাই, 9টা থেকে 5টা পর্যন্ত জীবনে ক্লাস করে নাই, ওই ছেলেরা কিভাবে একটা কম্পিউটারের সামনে 8 ঘন্টা বসে থাকে এটাই মাথায় ঢুকতেছিল না।
দেন এভাবে ভাবতে ভাবতে অনেক ভাবনা চিন্তা করে স্যার নিয়ম গুলো বলল ওই দিন ওরিয়েন্টেশন ক্লাসে কি কি করতে হবে কি না করতে হবে কিভাবে করতে হবে, নিজের শরীরের যত্ন কি করতে হবে, নিজের শরীরের যত্ন কিভাবে নিতে হবে, কয়টায় ঘুমাইতে হবে, কি করতে হবে। দেন তারপর আমরা সব শুনে বুঝতে পারলাম যে কিছু একটা হবে ইনশাআল্লাহ এখানে থাকলে। মানে টুটুল স্যার এমনভাবে বুঝিয়েছিল যে আমাদের মনে করেন যে সব চোখের মানে চোখের সামনে ভাসতেছিল যে এরকম, এরকম হবে আমাদের ভবিষ্যৎটা। মানে এমনভাবে বলতেছিল যে মিলে যাচ্ছিল। মানে অনেকেই তো এর আগেই তো যেহেতু ৪ টা ব্যাচ হইছে সেহেতু মিলে যাওয়ার মতোই কথা। দেন আমরা শুরু করি ২ তারিখ থেকেই ক্লাস। আর এই যে এটা হচ্ছে আমার ওইখান থেকে দিয়েছে একটা পিট। আর এটা প্রায় ২০ দিন পর পাইছি, কেননা অনেকেই আমরা স্যারের কাছ থেকে শুনছিলাম অনেকেই ড্রপ আউট হবে প্লাস অনেকেই চলে যাবে, ৮ ঘন্টা কেউ সহ্য করতে পারবে না। আসলে এটা ঘটেছে। ড্রপ আউট বলতে মানে নিজে থেকে স্যাররা নিজে থেকে কাউকে এখন পর্যন্ত ড্রপ আউট করছে এরকম শুনি নাই। তবে তবে অনেকে নিজে থেকে চলে গেছে এটা শোনা হয়েছে। চলে গেছে কেন? অনেকে এই যে বললাম ক্লাস 1 থেকে নিয়ে যে কিনা কলেজ লাইফ পর্যন্ত ৫ টা পর্যন্ত জীবনে ক্লাসই করে নাই। ওই ৮ ঘন্টা মানে ৫ টা পর্যন্ত একটা কম্পিউটারের সামনে বসে থাকবে কেমনে ভাই? কেমনে বসে থাকবে? এটা ভেবে তাদের মানে মাথায় অনেক বিভিন্ন চিন্তা, হয়তো তাদের অন্য কোনো কাজ ছিল। মানে এমন কোনো কাজ যেটা এই কোর্সের থেকেও দামি। সে সেজন্যই কিন্তু তারা এই কোর্স থেকে চলে যায়। দেন তারা তাদের মতো চলে যায়। তো সেজন্যই আমাদের এই যে ব্যাগ দেওয়া ছিল, ব্যাগটা দেখাই একটু। এই যে ব্যাগ, ব্যাগ, খাতা, কলম এবং সাথে মডিউলটা এবং এই যে এটার কথাই ভুলে যাচ্ছি। এটা দেওয়া হয়েছিল, ছবিটা আমি লাগাই দিছি। এটা হচ্ছে আমার পরিচয় বহন করে এরকম তথ্য। এই আইডি কার্ডের জন্যই আমার একটা স্টুডেন্ট ফিল হচ্ছিল যে আমি কোথাও একটা মানে স্টাডি করি। আমাদের কলেজ লাইফে এরকম আইডি কার্ড দেয় নাই। মানে আমাদের সিচুয়েশনটা এমন ছিল যে আমরা কোথা থেকে বের হলে মানে কোনো প্রতিষ্ঠান থেকে বের হলে সেখানে উন্নতি হতো। প্রাইমারিতে পড়ছি, সে সময় কিন্তু কোনো মানে নাই, কিছুই নেই, ফ্যানও ছিল না। আর যে দেন প্রাইমারি থেকে বের হইছি, ফ্যান, এখন হচ্ছে টিভি, মানে তারপরে এসি, মানে এখন কি বলবো, সব হয়ে গেছে আরকি। মানে বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য যা লাগে, এই যে খেলনা পর্যন্ত নিয়ে আসছে প্রাইমারিতে এখন দেখতেছি। দেন হাই স্কুলেও কিন্তু এরকম আমরা সুযোগ সুবিধা তেমন পাইনি। তবে ফ্যান ছিল, হাই স্কুলে ফ্যান ছিল। আর আহ, মোটামুটি পাইছি। তবে এখন দেখতেছি হাই স্কুলে বেশ উন্নতি হয়েছে, ওয়াশরুম তৈরি করছে। আমাদের বেলা ভাঙা, ছাদ নাই, ওইখানে যে ছাড়তে হইতো। তো বাদ দিলাম, কলেজ লাইফেও এরকম করছি। এখানে আহ, মানে ই লার্নিংয়ে ভর্তি হওয়ার পরে আমি একটা বিষয় শিখেছি কি জানেন? সেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম মেনটেন করা। মানে কিভাবে আপনার জীবন পরিচালনা হবে, সময়গুলো আপনাকে নির্ধারণ করতে হবে। আমি এমনও দেখা গেছে এখানে ঢোকার আগে আমি কখনো কখনো 10টার দিকে উঠতাম। তবে এখানে ঢোকার পর ফজরের পর আর ঘুমাতে পারি না, কেননা ঘুমাইলেই যদি 9টা বেজে যায়। আর 9টার পরে এখানে অ্যালাউ না। রুলস 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 এবং এমন স্ট্রিক্টভাবে ফলো করা হয় সেখানে যে খুব ভালোভাবে আর কি। একদিন 1 মিনিট লেট হয়ে গেছি, 1 মিনিট, মানে কি বলবো, 1 মিনিটের জন্য। আর ওই দিন লেট হয়েছিল কেন জানেন? পরোটা খাইছিলাম, খারাপ লাগতেছিল খুব। সকালবেলা পরোটা খাইছি ভাজা দিয়ে, মানে তেল ভাজা দিয়ে। আর হোটেলের পরোটা খাইছি, তো হোটেলের পরোটাতে একটু বুঝতেই পারতেছেন। তো সেগুলোর জন্য পেটের অবস্থা একবারে খারাপ হয়ে গেছিলো। দেন যাইতে 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 বড় মাঠে গেলাম, অবস্থা আরও খারাপ, বমি হবে আর কি, গ্যাস হয়ে গেছে। তো বড় মাঠ ওইখানে ওয়াশরুমে যাই একটু সারলাম, ভালো লাগলো। দেন আরেকটু যাওয়ার পর আবার মানে এইভাবে করতে ওই দিন একটু লেট হয়েছিল, নাহলে আমার কোনো দিনই 1 মিনিটও লেট হয় না। আমি প্রতিদিন আগেই যাই, এখন পর্যন্ত রেকর্ড আছে আমার, একদিনও মানে অ্যাবসেন্ট হয় নাই, প্রতিদিনই গেছি। তো ওই দিন একটু হয়েছিল। কেন বললাম ওই দিনকে কথাটা? এই যে 1 মিনিট লেট হয়েছিল, 1 মিনিট লেট হওয়ার কারণে ওই যে অনেক কথা শুনতে হয়েছে, অনেক, মানে যা বলার বাইরে।
যদিও আমার ভুল ছিল যে আমি খাওয়া করে যাই নাই। আমাদের স্যার বলছিল, বিশেষ করে আরিফ স্যার বলছিল যে তোমরা হয়তো ছোলা বা কিছু একটা খেয়ে আসবে। ম্যাডামও বলছিল, কোঅর্ডিনেটর ম্যাডাম। আমাদের ২ জন কোঅর্ডিনেটর এবং ৪ জন ট্রেইনার আছে, এবং একজন আছে আমাদের অফিস সহকারী। দেন এখন নতুন একজন আপু জয়েন দিল। এই ৮ জন নিয়েই কিন্তু আমাদের দিনাজপুর ব্রাঞ্চ চলতেছে। আর আমরা স্টুডেন্ট আছি মোটামুটি ৭৫ জনের মতো। তবে পুরোপুরি না। কেননা অনেকে ড্রপ আউট তো হয় নাই। মানে নিজে থেকে চলে গেছে, ড্রপ আউটই বলা চলে। তো এভাবেই চলতেছে। আমাদের ক্লাস হইতো ৯টা থেকে, ক্লাস চলতেছে, আজকেও যাব। ৯টা থেকে ৫টা পর্যন্ত। দেন প্রথমেই ক্লাস হয় একটা টিচারের ৯টা থেকে ১টা পর্যন্ত, আর ২টা থেকে ৫টা পর্যন্ত। মানে দিন ২টা করে ক্লাস, ৪ ৮ ঘন্টা। আর ৮ ঘন্টার মধ্যে মাঝখানে গ্যাপ থাকতো ১ ঘন্টা। আর সকালবেলা নাস্তার জন্য গ্যাপ থাকতো মিনিমাম আধা ঘন্টা, এবং বিকেলবেলা নাস্তা দিয়ে দিত, আমরা বাসায় নিয়ে আসতাম। এভাবেই চলতেছে আমাদের ক্লাসগুলো। একটা কথা না বললেই নয় আমাদের ট্রেনারদের অভিজ্ঞতা সম্পর্কে, যেটা আমি দেখলাম এই কয়েকদিনে। এক একজন টিচার এক এক বিষয়ে মানে অভিজ্ঞ, দক্ষ বলা যেটা চলে। একজন গ্রাফিক ডিজাইনার, আরেকজন ডিজিটাল মার্কেটিং, আরেকজন গ্রাফিক ডিজাইনার, আরেকজন ডিজিটাল মার্কেটিং। এই চার চারটা মানে ট্রেনার আছে আমাদের, চারটাই কিন্তু খুব দক্ষভাবেই পরিচালনা করতেছে। ইভেন এখানে দক্ষ টিচার ছাড়া কিন্তু অ্যালাউ না। এখানে আপনাকে যদি আসতে হয়, আপনাকে স্যারেরা বলতো লেভেল করে আসতে হবে। মানে আপনি যে পারেন এটা প্রমাণ করে আসতে হবে, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর ওই সার্টিফিকেট আপনাকে মুখ দেখিয়ে দিবে না, টাকা দিলেই দিবে না। এটা আপনার দক্ষতার উপর। এটা কোনো সরকারি আমাদের যেমন আছে না, সরকারিভাবে অনেক সার্টিফিকেট পাওয়া যায়, টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আছে না, অনেক আছে, আছে। তো এগুলো ওই সার্টিফিকেট না, এগুলো টাকা দিয়ে আপনি পাবেন না। এটা আপনার স্কিল, দক্ষতা এবং আপনার অর্জন করতে হবে এটা। দেন আপনি এটা পাবেন। তো পরিশেষে একটাই কথা, আমাদের ট্রেনাররা অনেক অভিজ্ঞ, আমাদের অনেক ভালোভাবেই পরিচালনা করতেছেন এখন পর্যন্ত। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমার যদি কম্পিউটার থাকতো বাসায়, আমি কিছু একটা করে দেখাইতাম ইনশাআল্লাহ। তবে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে আমি যাতে কিছু করতে পারি ভবিষ্যতে। আর চেষ্টা করব আমি একটা কম্পিউটার নেওয়ার জন্য বা ল্যাপটপ নেওয়ার জন্য, যাতে আমি কাজগুলো বাসায় বসে করতে পারি। আ আরেকটা বিষয় বাদ গেছে, হোমওয়ার্ক। স্যারেরা কিন্তু হোমওয়ার্কের দিকে খুবই স্ট্রিক্ট, খুবই স্ট্রিক্ট। ১ম দিকে যদিও সৌরভ স্যার ছিল না, তবে আমাদের টুটুল স্যার অনেক মানে চাপ দিত আরকি যে হোমওয়ার্কের জন্য। তবে ক কোনোদিন কারো গায়ে হাত তোলে নাই। এটা বিষয় একটু লক্ষণীয়। তবে দাঁড় করাইছিলেন যে কে হোমওয়ার্ক করেন নাই? দাঁড়ান। দাঁড়াইলাম। কেন করেন নাই? শুনতেছিল। বিশেষ করে আরিফ স্যারের ক্ষেত্রে উনি কিন্তু ভিডিও করে রাখছে। আপনি হোমওয়ার্ক কেন করেন নাই অজুহাতটা বলেন, ভিডিও করে একবারে ইউটিউবে ছাইড়া দিছে গা। তো স্যারেরা হোমওয়ার্কের দিকে ছিল খুবই স্ট্রিক্ট। আর কি বলবো, মোটিভেশন। স্যারেরা মোটিভেশন দিত খুব, যে ডলার কামাইতো এগুলার মোটিভেশন দিত। আর গল্প শোনাইতো স্যারেরা, গল্প শোনাইতো। মানে গল্প শোনায় আরকি, শোনাইতো বললে ভুল হবে, কারণ আমি এখনো রানিং আছি এখানে। স্যার টুটুল স্যারের একটা গল্প শুনছিলাম $120। তারপর থেকে আমার মোটিভেশনটা কাজ করে অন্য লেভেলের। মানে ১২০ গল্প, $120, মোটিভেশনটা অন্য লেভেলের। কেমন একটা কবিতার মতো হয়ে গেলাম। তো এগুলো আসলে বলা হতো যাতে স্টুডেন্টরা একটু ফোকাস করে এদিকে। কেননা আপনি আসছেন এখানে আ স্কিল অর্জনের জন্য, স্কিল অর্জন করেই যেতে হবে আপনাকে। এরকম একটা বিষয় স্যারেদের মাথায় কাজ করত। তো এজন্যই তারা আমাদের আ আ ট্রেন ওইভাবেই ট্রেনিং দিত। তো পরিশেষে একটা কথাই, আমরা খুব ভালোভাবেই শিখতেছি। স্যারদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এবং আমাদের যে কোঅর্ডিনেটর স্যার ম্যাম আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। কেননা তারা মেইনটেইন এইভাবে না করলে আ আমরা হয়তো এগুলো এত কিছু সুযোগ সুবিধা পেতাম না। আর একটা বিষয়, ছুটি যদি ই-লার্নিং এর রুলস যেগুলা বলছিলাম, রুলস এগুলো ছিল যে ছুটি যদি কারো লাগে তাহলে A4 পেজে আপনাকে আবেদন দিতে হবে।
আমি একদিন ছুটি নিতে গেছি, ম্যাম আমার ছুটি লাগবে কয়েক ঘন্টার জন্য, আমি একটু বাইরে যাব, কাজ আছে। বলে আবেদন মানে দরখাস্ত করো। দরখাস্ত ছাড়া ছুটি হবে না। আমি দরখাস্তর জন্য অ্যাপ্লাই করলাম এমনি শুধু এই যে এই খাতাগুলোর পাতা দিয়ে, এই খাতার পাতা দিয়ে জীবনেও নিবে না। আপনার যদি অ্যাবসেন্টও হয়ে যায় তারপরেও নিবে না, কারণ রুলস আপনাকে মানতেই হবে। তো এভাবেই করতে করতে আমি আমার আর আমি মাকে বললাম না আমি যাইতে পারবো, মানে আম্মু ডাকছিল আর কি, যাইতে পারবো না, এরকম এরকম ছুটি নেব না। আচ্ছা ঠিক আছে, আসতে হবে। তো সেদিনও আমি ছুটি নিইনি, আমার একদিনও ছুটির প্রয়োজন হয় না এখন পর্যন্ত, যদি হয় সামনে নিব ইনশাল্লাহ। ওই দিন হয়েছিল, তবে ওই দিন একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, দেন দেরি হয়ে গেছিলো এই আবেদন করতে লিখতে, আবার আবার পেছানো, মানে কি বলবো, এত রুলস ফলো করে দেখতেছি কেন এদিকে জানালাম অনেকে, আমি মনে করতেছি কেউ দেখতেছে নাকি, মানে ক্যামেরার সামনে তো বলা যায় যদি একা থাকি, কিন্তু কেউ যদি দেখে একটু মানে গিল্টি ফিল হয় আর কি। তো মানে অন্যরকম কাজ করে, মানে বাদ দেন। তারপর একটা কথা, ই লার্নিংয়ে ঢোকার পরে আমরা যা যা শিখেছি এখন পর্যন্ত, গ্রাফিক ডিজাইনের অনেক পার্ট শিখেছি, যেমন ব্যানার ডিজাইন শিখেছি, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন অ্যান্ড আরও টপিক যেগুলো আছে এগুলো আমাদের মডিউলে যেগুলো বলা হয়েছিল প্রায় অনেক শেষ হয়ে গেছে। ভিডিও এডিটিংও শিখছি আমাদের তরিকুলসের ভিডিও এডিটিংয়ে, এবং অনেক আরও অনেক আছে, মনে করতেছে না কেন, ক্যামেরার সামনে আসি তো এই জন্য হয়তো মনে করতেছে না। তারপর আমাদের ফাইবারে অ্যাকাউন্ট করে দিয়েছিল আমাদের শামিম স্যার, ফ্রিল্যান্সারে টুটুল স্যার, অ্যাডোবি স্টকে সৌরভ স্যার এবং ব্লগারে আরিফ স্যার। তাদের অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা এখন পর্যন্ত কোনো আর্নিং করতে পারি নাই, কেননা আমাদের প্রচেষ্টা ছিল না। সেজন্য আমরা আর্নিং করতে পারি নাই। আমাদের দরকার, আমাদের প্রয়োজন, আমাদের উচিত তাদের কথা মতো চলা, তাহলে আমরা খুব ভালো একটা আর্নিং করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আর টুটুল স্যারের ফেসটা একটু পরিচিত আমার আগে থেকেই ছিল, যদিও তাকে আমি দেখি নাই। আমার ক্লাস মানে ইন্টারমিডিয়েটে একটা টিচার ছিল ইংরেজি কোচিং সেন্টারের, আলমগীর স্যার ছিল, ওনার ফেস আর টুটুল স্যারের ফেস প্রায় সেম টু সেম। আমি প্রথম দিনেই দেখে একটু অবাক হয়ে গেছিলাম যে স্যার এতটা মিল থাকতে পারে কীভাবে। দেন আমি পরে কোচিংয়ের টিচারকে এসে বললাম যে স্যার আমি তো এইভাবে এরকম একটা জায়গায় ভর্তি হয়েছি, তো ওইরকম আপনার মধ্যে একটা টিচার আছে, ওই টিচারের চেহারায় আপনাকেও দেখতে পাই। তো স্যার শুনে একটু অবাক হয়ে গেল, বা একটু হাসি দিল, মুচকি হাসি দিল, খুশি 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 হয়ে গেল। আর কি বলবো লার্নিংয়ের বিষয়ে, অনেক কিছু শিখছি আমরা ই লার্নিং থেকে। এবং মানে ইভেন বললাম না এবং বললাম, বুঝতে পারেন না। তো তারপর আমরা এখনও বর্তমানে আছি ওইখানে কর্মরত। মানে মাঝে মধ্যে মনে হয় যে আমরা কোনো অফিসে চাকরি করতে যাচ্ছি, কেউ কেউ আবার ব্যাগগুলো এইভাবে নিয়ে এইভাবে যায়, মনে হয় যে কোম্পানিতে চাকরি করে, মানে এরকম দেখা যায় আর কি। তো একটা চাকরির মতো নেই, নিয়মিত ডিউটি করা, মানে নিয়মিত যোগ দেওয়া এবং 9টার দিকে যাওয়া এবং 5টার দিকে আসা, এটা একটা চাকরি না, মানে ডিউটি অন ডিউটি, টাইম কারেক্ট টাইম, সময় আপনাকে মেনে চলতেই হবে, টাইম আপনাকে মেনটেন করতেই হবে, এবং আপনার কাজ আপনাকে করতেই হবে। এরকম বিষয় কিছু কাজ করতো, এবং আরও বিশেষ কিছু দিক আছে লার্নিংয়ের, যেগুলো না পড়লেই নয়। কোনো অভিযোগ যদি আমরা করতাম, সেটা অনেক মনোযোগ দিয়ে শোনা হতো এবং প্রয়োজনে দ্রুত ওটার বাস্তবায়ন করা হতো। বিশেষ করে খাওয়ার দিকটা আমরা লক্ষ্য করছি, খাওয়া একটু নর্মাল হতো, সেটা বাস্তবায়ন করা হয়েছিল যে আরও ভালো খাবার পেয়েছিলাম। তবে ইদানিং লক্ষ্য করতেছি ইফতারিতে যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে, পরিমাণ ঠিক আছে, মোটামুটি চলে, মানা যায়, তবে খাওয়ার মানটা একটু দুর্বল আর স্বাদ নাই ওইরকম আর কি। মানে
এমনভাবে যারা রান্না করে তাদেরই দোষ, যারা ইনভেস্ট করছে হয়তো তাদের দোষ না এখানে। কেননা রান্না করার জন্য যতটুকু প্রয়োজন তাদের কিন্তু দেওয়া হয়। এখন যদি সেখান থেকে তারা 5 লিটার তেলের জায়গায় 4 লিটার তেল দেয়, তাহলে দোষ তো তাদেরই ধরা হয়। তবে ইনভেস্ট যদি ফির ভালো মতো না করে, মানে এখন ধরেন আপনার বাজেট হয়েছে 5 লাখ, আপনি দিচ্ছেন 4 লাখ, তা খাবারটা ওই পরিমাণেই হবে। এটাই আর কি খাবারের দিকটা। তো এটা ছিল আমার ই লার্নিংয়ের প্রতি। আমি কিছু বিষয় লিখছিলাম, হয়তো বলবো। অনেক ভিডিও তো লং হয়ে গেল, 25 মিনিট। আমি এতক্ষণ কথা বললাম, আল্লাহ। ও মানে আমি ওইগুলোই লিখছি যেগুলো বললাম আর কি, অনেক কিছুই লিখছি, আরও লিখতে হবে। এই এই পুরা পুরা খাতাটাই শেষ হয়ে যাবে যদি লিখতে বসি ই লার্নিংয়ের বিষয়ে, তবুও শেষ হবে না। মানে শেষ হয়েও হইল না শেষ, এরকম একটা বিষয় কাজ করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন ই লার্নিংয়ের সাথে, এবং আপনার ভবিষ্যৎ গড়বেন ই লার্নিংয়ের সাথে। সুস্থ মস্তিষ্ক নিয়ে যাবেন, সুস্থভাবে কাজ করবেন, টিচারদের ট্রেনারদের গাইডলাইন ফলো করবেন, ভালো কিছু হবে জীবনে ইনশাআল্লাহ। দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ভুল কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি একটু পরে বলা হয়ে গেল। মানে কি বলবো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। This is my